উনি যদি সঠিকভাবে নির্বাচন না দিতে পারেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউনাইটেড স্টেট প্লাস দেয়ার অ্যালাইজ, আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়ন সহ নির্বাচন কমিশনে বারবার গিয়ে বলতেন আমরা একটি সুন্দর নির্বাচন চাই। ভুলে যাইনি আমরা এখনও। তাহলে পিটার হাস বা ড্যান মজিনা, আমরা বিগত দিনের ইতিহাসে যে দেখেছি যে তারা একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চেয়েছেন এবং বাংলাদেশকে গণতন্ত্রায়ন করার জন্য মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছেন ইউএনডিপির মাধ্যমে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইটস নাথিং সিক্রেট। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় আছে, আমরা উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। ডক্টর আনম এহসানুল হক মিলন, প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করো। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না। তার মানে নির্বাচন মানেই তো ক্ষমতা হস্তান্তর। নির্বাচনের দাবি তো জোরে সোরে করছে বিএনপি সহ আর অনেক দল। ফলে এই যে জনগণের উদ্ধৃতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত জনগণের জন্য ভালো সমাধান, তারা ক্ষমতা হস্তান্তর, নির্বাচন, চলে যাওয়ার কথা কোনো কিছুই বলছে না, এই জনগণ কারা? আর যারা নির্বাচন দাবি করছে তারা কারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক আশরাফকে এবং দর্শক শ্রোতা। হ্যাঁ, যেভাবে কথা বলছেন একটি সেরা নির্বাচন তিনি উপহার দিবেন, সর্বকালের সেরা, সর্বকালের প্রস্তুত ওনাকে দিতেই হবে। হি ডাজন্ট হ্যাভ এনি আদার চয়েস। কেন বলছি? উনি একটি দুইটি গাছের মধ্যে বাঁধা একটি রশি, ঝুলন্ত রশির উপরে দাঁড়িয়ে আছেন। সার্কাসম্যানরা যেমন দাঁড়িয়ে থাকে, তাদের ব্যালেন্সিংয়ের জন্য একটা লাঠি থাকে হাতে, দেখেছেন আপনি? ব্যালেন্সিংয়ের জন্য। তো রাইট নাও হি ইজ ইন দ্যাট পজিশন, ভেরি ডেলিকেট পজিশন উনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ভালো সমাধান তিনি দেবেন, সেটাই আমাদের আশা। এই ভালো সমাধান দিতে হলে ওনাকে একটা ভালো নির্বাচন যদি না দেন, ওনার এক্সিটটা যদি সেফ সিকিউর না হয়, তাহলে উনি বিরাট ক্ষতিগ্রস্ত হবেন। দেখুন, প্রথমত আমি যদি একটু ইলাবোরেট করে আনি, উনি আসলেন কিভাবে। দেখুন, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আসছে, কোনো রায় না। আচ্ছা, পঞ্চম সংশোধনীতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বৈধতা দেওয়া হয়েছিল। সপ্তম সংশোধনীতে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে তো আপনি দেখেছেন পঞ্চম এবং সপ্তম সংশোধনী দুইটাকে অবৈধ করা হয়েছে এবং হাইকোর্টের রায় ছিল, সুপ্রিম কোর্টের রায় ছিল যে ভবিষ্যতে এই ধরনের কোনো সমাধান হাইকোর্ট দেবে না। একটা রায় ছিল, জাতীয় নিরাপত্তা এবং এই ধরনের ক্রাইসিসের রায় দিবে না, সংবিধান মোতাবেকই চলতে হবে। তাহলে হাইকোর্টের সেই রায়টিকে উপেক্ষা করে যখন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হলো, তখন সুপ্রিম কোর্ট মতামত দিলেন কিভাবে এবং তারা ক্লারিফাই করেননি, যদিও আর্টিকেল 106-এ বলা হয়েছিল, বলে গিয়েছিলেন, ক্লারিফাই করেননি কতদিন থাকবে। এই নন ক্লারিফিকেশনের একটা মতামতকে নিয়ে আনলিমিটেড টাইম উনি থাকবেন, এটা হয় না। আনলিমিটেড টাইম থাকলে কি হবে? তখন তাকে খুব রিফর্মগুলো ফাস্ট করতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত ওনাকে করতে হবে। একদিকে দ্রব্যমূল্য, আরেকদিকে সুশাসন, আরেকদিকে গণতন্ত্র। আচ্ছা, উনি যদি সঠিকভাবে নির্বাচন না দিতে পারেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউনাইটেড স্টেট প্লাস দেয়ার অ্যালাইজ, আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়ন সহ নির্বাচন কমিশনে বারবার গিয়ে বলতেন আমরা একটি সুন্দর নির্বাচন চাই। ভুলে যাইনি আমরা এখনও। তাহলে পিটার হাস বা ড্যান মজিনা, আমরা বিগত দিনের ইতিহাসে যে দেখেছি যে তারা একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চেয়েছেন এবং বাংলাদেশকে গণতন্ত্রায়ন করার জন্য মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছেন ইউএনডিপির মাধ্যমে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইটস নাথিং সিক্রেট। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রি ইনক্লুডিং ইউএসএ তাকিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিতে হবে। সেই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দেওয়ার জন্য উনার মতো একটি মডেল, একটি নোবেল লরিয়েট তিনি যদি না দিতে পারেন, তাহলে উনার এক্সিটটা কতটা ভয়াবহ হবে, কতটা খারাপ হবে। আবার দেখুন, উনি যদি সুষ্ঠু নির্বাচন দিতে গিয়ে কোনো পক্ষপাতদুষ্ট হয়ে বা কোনো দলকে উনি সহযোগিতা করেন, এই ধরনের একটা জায়গায় যদি
আসেন, তখন এই বাংলাদেশ হচ্ছে ফার্টাইল ল্যান্ড, কারণ বার্মা অ্যাক্ট হতে শুরু করে আর ওদিকে গেলাম না। তাহলে ইন দিস কেস এখানে প্লেয়ারটা কে হয়ে গেল চিন্তা করেন। ইন্টারন্যাশনালি যারা আমাদের এই দেশে একটি অস্থিতিশীল অবস্থার জন্য চেষ্টা করছে, তাদেরকে তিনি সামনের দিকে আধার এগিয়ে দিলেন, টোপ দিয়ে দিলেন আসার জন্য। তারা যদি আসে তাহলে কি হবে? টুস করে ঢুকে যাবে, টুপ করে পদ্মা থেকে চুবিয়ে আনবে। ইউ সি? সো আমরা সেদিকে যেতে পারি। তো উনি একটা ডেলিকেট পজিশনে আছেন, ওনাকে নির্বাচন দিতে হবে, এর কোনো বিকল্প নাই, এবং সেটা সর্বকালের সেরা নির্বাচন দিতে হবে। যেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাকিয়ে আছে, সাউথ ইস্ট এশিয়ার এই দেশটা থেকে গণতন্ত্রের যাত্রা শুরু হবে সেই অপেক্ষায় সারা বিশ্ব। না, যেটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকারকে এখনও জনগণ সবচেয়ে ভালো সমাধান মনে করে, এবং জনগণ ক্ষমতা হস্তান্তর, নির্বাচন, চলে যাওয়া কিছুই বলছে না। নির্বাচন চাওয়াই তো ক্ষমতা হস্তান্তরের দাবি। তো সেই চাওয়াটা তো আপনার দল সহ অনেক দলের আছে। সাধারণ মানুষের মধ্যে কত শতাংশ আমরা জানি না, কিন্তু উনি যাদের কথা বলছেন তারা কারা বা তাদের হার কত? দেখুন, চাওয়ার ব্যাপারে প্রথমেই বলা হয়েছিল এই বছরের মাঝামাঝি, এই বছর মনে আছে আপনার? তারপর এটাকে টেনে নেওয়া হলো ডিসেম্বরে। তাহলে আমাদের দেশে নির্বাচনের সিজন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস হলো আমাদের সিজন। এই সিজনে উৎসবমুখী নির্বাচন হয়, শীত বা অন্যান্য ছুটি ছাড়া নাই। এখন ধরুন ডিসেম্বরে যদি নির্বাচন করেন, ওনার প্রস্তুতির ব্যাপারে উনি এখন পর্যন্ত বলেননি। তাছাড়া স্কুল কলেজগুলোকে ছুটি দিতে হবে, শিক্ষকদের এই নির্বাচন প্রসেসের সাথে আনতে হবে। তাহলে আমরা এমন কোনো ধারণা পাচ্ছি না যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে বা জানুয়ারি, ফেব্রুয়ারি মিডের পর তো আপনি যেতে পারছেন না। তাহলে উনি যদি বলেন যে আমরা এটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছি জুন, মে, তাহলে জুন, মেতে বাংলাদেশে নির্বাচন হয় না, বা ওনার স্টেটমেন্ট অনুযায়ী উৎসবমুখর নির্বাচন হবে না। কখনো আবার সেই ফেনী নদীর বাঁধ খুলে যাবে, কখনো ফারাক্কা দিয়ে জল প্রবাহ আসবে, কখনো বাংলাদেশ তলিয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাথে পার্শ্ববর্তী দেশটি এখনও সুসম্পর্ক করেনি। অর্থাৎ আপনি যদি মে জুনে নির্বাচনের কথা বলেন, এই কন্ট্রোলটা কি, কন্ট্রোলটা কিন্তু পার্শ্ববর্তী দেশের কাছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে না। তার আগে আমরা মার্চে পারছি না, রোজা, ঈদ, কারণ বাংলাদেশ কখনো এই পূজা পার্বণ, ঈদ, ছুটি নিয়ে কোনো উৎসবমুখর নির্বাচন করতে পারে না। উৎসবমুখর এই আপনার কি বলে নির্বাচন ওনাকে দিতেই হবে, এবং এই টাইম জোনটা হতে হবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এছাড়া কোনো উৎসবমুখরও হবে না এবং ওনার নিয়ন্ত্রণও থাকবেন না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে উনি ডিসেম্বর টু জুন বলছেন। তাহলে এই জায়গায় সঠিকভাবে উনি না বলা পর্যন্ত আমরা বুঝছি মানে ডিসেম্বর না জুন সেটা নির্ভর করছে, আগেও বলেছেন আজকেও বলেছেন এই সাক্ষাৎকারে, সেটি হচ্ছে যদি কম সংস্কার হয় ডিসেম্বর, বেশি হলে জুন, এবং কম না বেশি সেটি দলগুলোর উপর নির্ভর করে না। কম সংস্কার বেশি সংস্কার নয়, মোটা দাগে বিএনপি কি সংস্কার চায় এটা সুস্পষ্টভাবে জুলাই 13, 2023-তে বিএনপি বলে দিয়েছে। দ্যাটস দ্য মেজর রিফর্ম। এতে এমন কিছু বাকি শুধু নেই। বিএনপির অবস্থান নিয়ে তার জাতীয় ঐক্যমত হচ্ছে না, বিষয়টি হচ্ছে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, এগুলি গণতন্ত্র, বৈষম্য বিরোধী। সেই জায়গায় বিএনপি যে এটা বলেছে সেখানে এমন কোনো আর্টিকেল নাই যে বাকি পড়েছে। তাহলে আমরা সকলে এটা ভোটা থেকে চাচ্ছি। এখন ওনারা কিভাবে করবেন সেটা তো আগেই বলা হয়েছে, জানুয়ারির ভিতরে তারা রিপোর্ট জমা দিবে, তারপর 2 মাস রিভিউর জন্য নেবেন, তারপরে 4 মাসের ভিতর করে ফেলবেন। তো এভরিথিং ইজ ইন দ্য টাইম ফ্রেম। আমি আবারও বলছি, আদালত থেকে মতামত দেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের জন্য, রায় নয়। তাহলে ওনারা কতদিন থাকবেন সেই রায়টি কোথা থেকে পাওয়া যায়নি। এদিকে মানে সেই অস্পষ্টতার সুযোগ কি সরকার নিতে পারে না? না, নিতে পারবে না। তার কারণ রয়েছে 15th অ্যামেন্ডমেন্টটা হাইকোর্টে রয়েছে, সেইটার কি নিষ্পত্তি হয়, সেটা নিষ্পত্তি হলে 13 উইল রিভাইভ। 13 যদি হয়ে যায় তখন কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসবে, তখন আবার দাবি উঠতে পারে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, না এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। তখন আবার দুইটি প্রশ্ন। এখন ইটস এ ভেরি মানে সফিস্টিকেটেড ম্যাটার নাও, এবং ওনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। ওনার মতো নোবেল লরিয়েট বাংলাদেশে গণতন্ত্র আনলে পরে সাউথ ইস্ট থেকে শুরু হবে। এইটা ওনাকে এমনও হতে পারে যে দ্বিতীয় একটি নোবেলের দিকে এগিয়ে নিতে পারে, যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে যেটা সকলের ফিরে যাওয়াটা আকাঙ্ক্ষা ছিল নিশ্চিত হয়।